আজ শোনাবো অদিতি ঘোষের লেখা গল্প ভালোবাসার আর এক রূপ। এখন সকাল ৮টা। খুন্তি কড়াইয়ের সংঘর্ষে সারা বাড়ি বেশ সরগরম। এর মধ্যেই আবার শোনা গেল এ বাড়ির একমাত্র বউ সুদীপার ঝাঁঝালো কণ্ঠস্বর। পড়তে বসে কিসের এত ছটফটানি? একটা অঙ্ক যদি ভুল হয় পিটিয়ে পিটিয়ে ছাল চামড়া তুলে নেব। সঙ্গে সঙ্গে অরণ্যের মিনমিনে গলা শোনা গেল, 7টা অঙ্ক করেছি তো, আগে একবার দেখো না মা, ঠিক হলে বাকিগুলো করব। এখন দেখার সময় নেই, যে 10টা বলেছি সেই 10টাই করবি, আর একবারও যেন না বলতে হয়। তোর বাবাকে খেতে দিয়ে তবে দেখব। এরপর আর কোনো কথা বলার মতো সাহস নেই ওরির, তাই আবার খাতা পেন টেনে নিল। কয়েক মিনিট পরেই প্লেটের উপর 2টো বিস্কুট সমেত চায়ের কাপ হাতে নিয়ে অনন্ত দত্তের ঘরের সামনে দাঁড়াতে দেখা গেল সুদীপাকে। বাজারের থলিটা রান্নাঘরে দরজার পাশে নামিয়ে রেখে ঘরে গিয়ে বসেছিলেন অনন্ত। সুদীপাকে দেখেই তাড়াতাড়ি এগিয়ে এলেন উনি। চায়ের কাপটা হাতে নিয়ে গিয়ে বললেন, বিস্কুট 2টো আজ আর খেতে ইচ্ছে করছে না রে দীপা, শুধু চাটাই খাই। কঠিন চোখে তাকালো সুদীপা। গত মাসের পেটের যন্ত্রণার কথাটা এখনই ভুলে গেলে? এবার কিন্তু বিছানায় ছটফট করলেও ডাক্তারের কাছে নিয়ে যাব না আমি। পুত্রবধূর অগ্নিদৃষ্টিকে উপেক্ষা করার সাহস নেই অনন্ত দত্তের। অগত্যা বিস্কুট সমেত চায়ের কাপ ধরে নিলেন হাতে। রান্নাঘরে ঢুকতে গিয়েও কয়েক পা পিছিয়ে এলো সুদীপা। বাগানের দিকে তাকিয়ে হাঁক দিল, মা, তোমার ফুল তোলা হলো? গরম জল ঠান্ডা হয়ে গেলে আর করে দেব না কিন্তু। রোজ বেলা 11টা পর্যন্ত উপোস থেকে ফুলে ফুলে সিংহাসন ভরিয়ে দিলেও কৃষ্ণ ঠাকুর তোমার সামনে এসে দাঁড়াবে না। যমরাজ কিন্তু আসতে দেরি করবেন না খুব একটা। টগর, জবা, কাবেরী ঝোপ থেকে সাজি ভর্তি ফুল নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে এলেন রমলা। কুণ্ঠিত স্বরে বললেন, এই তো হয়ে গেছে, অনুর হয়ে গেলেই ঢুকে পড়ব বাথরুমে। পাজামার উপর স্যান্ডো গেঞ্জি গলাতে গলাতে এগিয়ে এলো অর্ণব। কই গো, ভাত দাও। মাছের প্যাকেট থেকে একটা চারাপোনা বার করে নিয়ে বাইরের বেসিনে ধুচ্ছিল সুদীপা। অর্ণবের দিকে এক পলক তাকিয়ে বলল, ঘাড় দিয়ে জল গড়াচ্ছে, চুলটা ভালো করে মুছে বসো টেবিলে, আমি ভাত ধরে দিয়েই মাছ ভাজবো। মৃদু আপত্তি করল অর্ণব, মাছ আর লাগবে না। মাছে নুন হলুদ মাখাতে মাখাতে বাঁকা চোখে তাকালো সুদীপা। এই কথাটা তো রোজই বলো তুমি, কাল থেকে আর মাছ বা ডিম কিছুই ভেজে দেব না, শুধু ডাল আর ভাত খেয়ে অফিসে যেও। অর্ণব হাসল, তা কেন, তোমার হাতের ওই আলু মাখাটার কথা বলো, ওটা তো অসাধারণ লাগে আমার, ডালের সঙ্গে ওটা পেলেই হলো। অরণ্য খাতা থেকে মুখ তুলে বলল, ওটা আমারও খুব ভালো লাগে বাবা। ফাইবারের 4 সিটের ডাইনিং টেবিলটা রাখার আর কোনো জায়গা নেই বাড়িতে, তাই বারান্দাতেই রাখা হয়েছে ওটা। এই বারান্দারই আর এক প্রান্তে ছোট চৌকির উপর বসে পড়ছে অরণ্য। ও এখানে বসলে ওর দিকে লক্ষ্য রাখা সুবিধা হয় সুদীপার। ভাতের থালা টেবিলে নামিয়ে রেখে ছেলের দিকে মুখ ঘোরালো সুদীপা। আমার কিন্তু তোর বাবাকে ভাত দেওয়া হয়ে গেছে অরি, মাছটা ভেজে পাতে দিয়েই অঙ্ক দেখব আমি, সব হয়েছে তো? আলতো করে ঘাড় কাত করলো অরণ্য। হ্যাঁ। ঠিকে কাজের বউ চাঁপা মাসি কিছুটা দেরিতে এসেছে আজ। নিত্যদিনের মতো বাড়ি ঢুকেই বড় ঝাঁটাটা হাতে তুলে নিচ্ছিল উঠোন ঝাঁট দেওয়ার জন্য। সেদিকে চোখ পড়তেই সুদীপা বলল, আজ তোমার একটু দেরি হয়ে গেছে চাঁপা মাসি। সে হতেই পারে, তবে ও খেতে বসেছে তো, ওটা রেখে তুমি বরং আগে বাসনগুলো মেজে নাও। গজগজ করতে করতে ঝাঁটা ফেলে রেখে বাসন মাজতে কলতলায় বসলো চাঁপা মাসি। অর্ণবের পাতে গরম মাছ ভাজা দিয়ে রান্নাঘরে আবার ঢুকতে যাচ্ছিল সুদীপা। বাঁ হাত দিয়ে ওর কাপড়ের আঁচলটা ধরে টান দিল অর্ণব। একটু বসো না, কথা আছে। কি কথা? জানো দীপা, আমি সবসময় একটা কথাই ভাবি, সমস্ত দিকে এত লক্ষ্য রাখো কী করে তুমি? এইটা বলার জন্য বসতে বলছিলে? আমাকে ছাড়ো এখন, তোমার টিফিনে রুটি তরকারিটা ভরা হয়নি এখনও। সে তো আমি শার্ট প্যান্ট পরতে পরতেই রোজ ভরা হয়ে যায় তোমার, জানি, তবে তার আগে ওরই অঙ্কগুলো দেখব, না হলেও অন্য সাবজেক্ট পড়বে না। অর্ণব আঁচল ছাড়তেই ছেলের দিকে এগিয়ে গেল সুদীপা। খেতে খেতে আনমনা হয়ে যাচ্ছে অর্ণব। নিজের অক্ষমতার কথা ভেবে লজ্জায় কুঁকড়ে যাচ্ছে মনে মনে। সত্যি বিয়ে করা উচিত হয়নি ওর। আজ পর্যন্ত না পেরেছে বউকে নিয়ে কোথাও বেড়াতে যেতে, না পেরেছে তেমন কোনো দামি উপহার দিতে, শুধু সারাদিন সংসারের জন্য খেটেই চলেছে দীপা।
30 বছর বয়স হওয়ার আগেই সংসারের চাপে কেমন যেন রসকসীন হয়ে যাচ্ছে ও। ছোট থেকে মাকেও দেখেছে অর্ণব ঠিক এইভাবে সংসার সামলাতে। পাশের বাড়ির মুখুজ্জে কাকিমা যখন বেরিয়ে এসে মায়ের কাছে কাশ্মীর কি অমৃতসরের গল্প করতেন, তখন মায়ের সঙ্গে ও নিজেও মুগ্ধ হয়ে শুনত সেসব। অর্ণব একদিন বলেছিল, তুমি একদম ভেবো না মা, আমি চাকরি পেলেই অনেক জায়গায় বেড়াতে নিয়ে যাব তোমাকে। মা বলেছিল, আমার এমন সোনার টুকরো ছেলে থাকতে চিন্তা কিসের। চাকরি পাওয়ার পরপর ভাবতো যদি মা বাবাকে নিয়ে দূরে কোথাও বেড়াতে যেতে পারতো তাহলে কত আনন্দ পেত ওরা। এখন মা বাবা বউ ছেলে সকলকে নিয়েই বেড়াতে যেতে ইচ্ছে হয়, কিন্তু যার নুন আনতে পান্তা ফোড়োয় সে কি করে পারবে এসব শখ মেটাতে। আসলে ভাগ্যটাই যে ওর ঘোলা জলে ডোবা, না হলে 12 বছর ধরে চেষ্টা চালিয়েও সফল হয় না কোনো দিন। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওর বুকের ভেতর থেকে। কি হলো, এত দেরি করছো কেন? এবার তো ট্রেন মিস করবে। সুদীপার কথা কানে যেতেই টেবিল ছেড়ে তাড়াতাড়ি উঠে পড়ল অর্ণব। ছেলেকে স্কুলে পাঠিয়ে নিজে টিফিন সেরে নিয়েছে সুদীপা। তারপর বাকি রান্নাটুকু শেষ করে রান্নাঘর গুছিয়ে রেখে তবেই স্নান করতে ঢুকতে পেরেছে। স্নান সেরেও বসার সময় নেই ওর। 12:45 থেকে 1টা এই সময়টুকু বসবে সেলাই নিয়ে। 1টার সময় উঠে শ্বশুর শাশুড়িকে খেতে দেবে। এরপর নিজের খাওয়া মিটিয়ে মিনিট 15 পিঠ গড়িয়ে তবে উঠে পড়বে। তখন থেকে সন্ধে পর্যন্ত আবার চলবে সেলাইয়ের কাজ। ছেলে স্কুল থেকে আসার পর কিছুক্ষণ বিরতি থাকে। অর্ণব অফিস থেকে আসার আগেই অবশ্য গুটিয়ে ফেলবে সব কিছু। সেগুলো চালান হবে শাশুড়ির আলমারিতে। এটাই ওর রোজকার রুটিন। গায়ে সাবান ঘষতে ঘষতে মনে করার চেষ্টা করছিল সুদীপা কোন কোন শাড়ি এই সপ্তাহের মধ্যে ডেলিভারি দিতে হবে। আসলে সংসারের এত কাজের মধ্যে ওর এই শাড়িতে ফলস পাড় বসানোর কাজ করাটাকে প্রথমে সমর্থন করেনি শ্বশুর শাশুড়ি কেউই। অনেক বুঝিয়ে শেষ পর্যন্ত অনুমতিটা নিয়েই ছেড়েছিল সুদীপা। তবে ওর অনুরোধে ব্যাপারটা অর্ণবের কাছে গোপন রেখেছেন তাঁরাও। ওই কারণেই ছুটি ছাটার দিনে সুদীপা বন্ধ রাখে সেলাই। 5 বছর ধরে এই কাজ করতে করতে সুদীপার হাত বেশ পাকা হয়ে গেছে। 30 মিনিটের বেশি সময় লাগে না ওর একটা শাড়িতে ফলস পাড় বসাতে। তাই দিনে 6 থেকে 7টা শাড়িতে অনায়াসে ফলস পাড় বসাতে পারে ও। কাস্টমারদের কাছে দোকানের মালিক শাড়ি পিছু ফলস সমেত 50 টাকা করে চার্জ নিলেও ওকে দেয় 15 টাকা করে। এইভাবেই প্রত্যেক মাসে প্রায় 3000 টাকা করে উপার্জন করেছে সুদীপা। সেই টাকার 1 পয়সাও খরচ করেনি ও। গত 5 বছরের সঞ্চয়ের পরিমাণ মন্দ নয়। ব্যাংকে শ্বশুরের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট খুলে 1,60,000 টাকা জমিয়ে ফেলেছে সুদীপা। টাকা জমা দিতে যাওয়ার কাজটা অবশ্য অনন্ত দত্তই করেন। টাকা জমানোর অন্য আর একটা সোর্সও আছে সুদীপার। সেখান থেকেও প্রত্যেক মাসে 2000 টাকা করে পায় ও। সেটা অবশ্য 8 বছর আগে থেকেই। সেখান থেকে ও সঞ্চয়ের পরিমাণ দাঁড়িয়েছে 9 করে 1,80,000 টাকা। এই টাকাটা রমলা দত্তের হাত দিয়েই বাড়ির কাছাকাছি পোস্ট অফিসে পৌঁছে যায়। রমলা দত্ত আপত্তি জানালো পোস্ট অফিসের অ্যাকাউন্টটা রমলা দত্তর নামে করিয়েছিল সুদীপা। অবশ্য এই সঞ্চয়ের পিছনে রয়ে গেছে একটা লম্বা ইতিহাস। স্নান সেরে চুলটা কোনো রকমে মুছেই 3খানা নতুন শাড়ি ফলস পাড় ও ছুঁচ নিয়ে বসে পড়েছে সুদীপা। কাল সকালে অর্ডার মতো 7টা শাড়ি ডেলিভারি দিতে হবে। এই কাজটা অবশ্য কাউকেই করতে হয় না। 9:30টায় দোকানে যাওয়ার সময় রাজুদা নিয়ে চলে যায়। রাজুদার বাড়ি সুদীপার বাপের বাড়ির পাশেই। রাজুদার দোকানের মালিক নয়, নিউ ফ্যাশন টেলারিংয়ের একজন কর্মচারী মাত্র। সুদীপার অনুরোধে ওর এই কাজটা ঠিক করে দিয়েছিল রাজুদাই। অর্ণব বেরিয়ে যাওয়ার পর সুদীপা বড় একটা থলিতে ভরে রাখে শাড়িগুলো। রাজুদা সাইকেলের ক্যারিয়ারে করে নিয়ে চলে যায় দোকানে। যদি কোনো দিন রাজুদা না থাকে সেদিন কাজটা সুদীপাকেই করতে হয়। সেই দিনগুলোতে অনন্ত দত্ত অবশ্য নিজে পৌঁছে দিতে চান, কিন্তু ওনার শরীরের কথা ভেবে যেতে দেয় না সুদীপা। সুদীপার এই বাড়িতে আসার প্রথম দিনটার কথা মাঝে মাঝে মনে পড়ে যায় রমলার। বছর 10 আগে অনন্ত দত্ত তার একমাত্র ছেলের জন্য নিজের বন্ধুর মেয়ে সুদীপাকে মনোনীত করেছিলেন। প্রথমে মত দিলেও পরে ঘোরতর আপত্তি জানিয়েছিলেন রমলা দত্ত। দোষটা হয়তো খুব একটা ছিল না তার। নিজের বিয়ের কথাবার্তা চলাকালীন একদিন সাইকেল নিয়ে চলে এসেছিল সুদীপা শ্বশুরবাড়ি দেখতে। তখন উচ্চ মাধ্যমিক দিয়েছে ও সবে। জোরে জোরে সাইকেলের বেল বাজাচ্ছিল ও বন্ধ সদর দরজার সামনে দাঁড়িয়ে।
দরজা খুলে দুদিকে বিনুনি করা ও খুব সাধারণ একটা চুড়িদার পরা অবস্থায় সুদীপাকে দেখে প্রথমে চিনতে পারেননি রমলা। না পারাটাই যদিও স্বাভাবিক ছিল, কারণ তার 1 সপ্তাহ আগেই সুদীপাদের বাড়িতে গিয়ে ওকে সিল্কের শাড়ি ও গয়না পরে সাজগোজ করা অবস্থায় অন্য রূপে দেখেছিলেন রমলা। হবু শ্বশুরবাড়িতে এসে চুপচাপ বসে থাকেনি ওই মেয়ে। 2টো শোবার ঘর, ঠাকুরঘর, রান্নাঘর, কলতলা, উঠোন সংলগ্ন ছোট বাগান সব কিছু নিজেই ঘুরে দেখেছিল। রমলার দিকে তাকিয়ে বলেছিল, স্কুলে যাওয়ার সময় দূর থেকে দেখি বাড়িটাকে। বাগানের ওই গন্ধরাজ গাছটার জন্যই চোখে পড়ে যায় বাড়িটা। ভেতরটা কেমন জানতে ইচ্ছে করছিল, তাই আজ ভেতরে ঢুকে দেখে গেলাম। বাবার মুখে শুনেছি আপনি আর আপনার ছেলে দুজনেই নাকি খুব নিরীহ প্রকৃতির, তাই একটু ভালো করে দেখে গেলাম। দেখলাম ঠিকই বলেছে বাবা, কিন্তু এ যুগে টিকতে গেলে অমন ভালো মানুষ হলে চলবে না। অবশ্য খুব একটা অসুবিধে হবে না আমার, একটু সময় পেলে আমি দুজনকেই ঠিক তৈরি করে নেব। হবু বৌমার কথা শুনে চোখ কপালে তুলেছিলেন রমলা। ঠিক তখনই বিনা অনুমতিতে সামনের বাগান থেকে কয়েকটা বেলি ফুল তুলে শুঁকতে লেগেছিল সুদীপা। যাওয়ার সময় বলে গিয়েছিল, শ্বশুরবাড়ি পছন্দ হয়েছে আমার, তবে মিষ্টি মুখ কেউ করালো না বলে একটু ফুলের গন্ধ শুকেই খুশি হলাম। সুদীপা চলে যাওয়ার পর রীতিমতো কাঁদো কাঁদো হয়ে অনন্তকে বলেছিলেন রমলা, ও গো, তোমার পায়ে পড়ি, ওই বিয়ে তুমি বাতিল করো। দেখলে তো তোমার বন্ধুর মেয়ের কীর্তিকলাপ। এই মেয়ে বউ হয়ে এলে আমাদের মান সম্মান আর থাকবে না সমাজে। অনন্ত সান্ত্বনা দিয়েছিলেন, তুমি অত ভাবছো কেন? এখনও ছেলে মানুষও, একটু বয়স হলে সব ঠিক হয়ে যাবে। তখন মনে ভরসা পাননি রমলা স্বামীর কথায়, তবে এখন প্রতি মুহূর্তে উপলব্ধি করেন যে কত বুঝদার, কত হিসেবি, কত নির্লোভ বউ এসেছে তার ঘরে। 19 বছরে পা দিতেই বউ হয়ে এ বাড়িতে এসেছিল সুদীপা। একটু ছেলে মানুষই যে ছিল না তা নয়, কিন্তু বছর ঘুরতেই ওর বুদ্ধিমত্তা দেখে অবাক হয়ে গিয়েছিলেন রমলা ও অনন্ত দুজনেই। যে কাজটা তারা বহু চেষ্টা করেও করতে পারেননি, সেই কাজটা অন্য কৌশলে করে দেখিয়েছিল এই 20 বছরের মেয়েটা। রমলা দত্তের ঘর পরিষ্কার করতে এসে দেওয়াল আলমারির ভেতর থেকে প্রায় 30খানা লটারির টিকিটের বই আবিষ্কার করেছিল সুদীপা। রমলাকে প্রশ্ন করেছিল সুদীপা, কে কেটেছে এত টিকিট? প্রথমে চুপ করে থাকলেও সুদীপার চাপে পড়ে সত্যিটা স্বীকার করতে বাধ্য হয়েছিলেন রমলা। জানিয়েছিলেন, অর্ণব নিয়মিত ওই টিকিট কাটে চাকরিটা পাওয়ার পর থেকে। শুনে লাফিয়ে উঠেছিল সুদীপা, তবে যে আপনারা বলেছিলেন আপনার ছেলের কোনো নেশা নেই? ঘাবড়ে গিয়ে কোনো উত্তর দিতে পারছিলেন না রমলা। ঘরে ঢুকতে ঢুকতে কথাটা কানে যেতে অনন্ত বলেছিলেন, তুমি কি বলছো বুঝতে পারছি না মা। আমি যতদূর জানি বিড়ি সিগারেট খায় না আমার ছেলে, আর মদ টদও ছুঁয়েও দেখেনি কখনো। এমনকি চায়ের নেশাও নেই। বাড়িতে 2বার চা খায় সারাদিনে, তবে বাইরের চা খায় না কখনো। তাহলে বলো, আমরা কি মিথ্যে বলেছি? ফুঁসে উঠেছিল সুদীপা। আলবাত বলেছেন। রমলা বলেছিলেন, কি বলছো তুমি? টিকিটের গোছগুলো অনন্তর দিকে এগিয়ে ধরেছিল সুদীপা। এটা নেশা নয়? আপনারা কি জানেন না যে সিগারেট, মদ, গাঁজা এসব কিছু থেকে কোনো অংশে কম নয় লটারির টিকিট কাটার নেশা। আমাদের পাড়ার সুজন তরফদার সর্বশান্ত হয়েছিলেন এই লটারির টিকিট কাটার নেশায়। গোছ গোছ লটারির টিকিট কাটতেন রোজ সুজন কাকা। কখনো সখনো 500-1000 টাকার প্রাইজ লেগে যেত। সেই লোভে বছরের পর বছর টিকিট কাটতেন। বাবার মুখে শুনেছি, লটারির টিকিট কাটার টাকা না থাকায় উনি দেনা করেছেন। পরে সেই দেনা শোধ করতে জমি পর্যন্ত বিক্রি করেছেন। এসব জানার পর আপনি কি করে বলছেন যে আপনার ছেলের কোনো নেশা নেই? অনন্তের বলার মতো কোনো কথা ছিল না। রমলা বলেছিলেন, আমার এক মামাতো ভাইয়ের লটারিতে 10 লক্ষ টাকার প্রাইজ লেগে গিয়েছিল। সেটা দিয়ে ব্যবসা শুরু করে সে এখন কোটিপতি। এই খবরটা অনু আমার মামার বাড়িতে বেড়াতে গিয়ে শুনেছিল কলেজে পড়ার সময়। চাকরি পেয়েই শুরু করে লটারির টিকিট কাটা। বিশ্বাস কর মা, আমরা দুজনে অনেক দিন বারণ করেছি, কিন্তু ও শোনেনি। ওর বিশ্বাস ছিল ওর একদিন লেগে যাবে মোটা অঙ্কের টাকা। 2 বছরে কোনো প্রাইজ লাগেনি, কিন্তু তবুও টিকিট কাটা বন্ধ করেনি।
কথাটা শুনে চুপ করে থাকলেও সুদীপা মেনে নেয়নি ব্যাপারটা। অর্ণবের এই টাকা নষ্ট করা বন্ধ করার জন্য তখনই সে মনে মনে ছক কষেছিল। সেটা অচিরেই বুঝতে পেরেছিলেন দত্ত দম্পতি। প্রদীপের লটারির দোকান হয়েই রোজ বাড়ি আসে অর্ণব। পাড়ার ছেলে প্রদীপের মতো ভালো ছেলে হয় না। বিএ পাশ করে লটারির দোকান খুলেছে ছেলেটা। টিকিট বিক্রি হলে নিজেরই লাভ হবে জানা সত্ত্বেও ও বারবার অর্ণবকে বারণ করত টিকিট কাটতে। কিন্তু অর্ণব শোনে না বলেই হয়তো অনেক বছর ধরে আর কিছু বলে না এই নিয়ে। প্রত্যেক মাসে একেবারে হিসেব করে 2000 টাকার টিকিট কাটে অর্ণব। প্রদীপকে খুব বিশ্বাস করে অর্ণব, তাই তো নিজের টিকিট মিলিয়ে দেখে না কখনো। প্রদীপের কাছেই নোট করা থাকে ও টিকিটের বইয়ের নাম্বার সিরিজ, ওই মিলিয়ে দেখে নেয়। অর্ণব শুধু একবার করে খোঁজ নিয়ে আসে। বছর 8 আগে একবার 5000 টাকা লেগেছিল, তারপর আর নয়। তাই আজ মনকে শক্ত করে জানিয়ে এলো অর্ণব আর একটা টিকিটও কাটবে না ও। কথাটা শুনে প্রদীপ যে এতটা খুশি হবে সেটাও কল্পনাও করেনি। সত্যি ছেলেটা তুলনা হয় না। তেমন বড় কোনো চাকরি জোটেনি অর্ণবের কপালে, তবে চাকরিটা সরকারি। বিডিও অফিসের ক্লার্ক অর্ণব। অনন্ত দত্ত চাকরি করতেন একটা প্রাইভেট ফার্মে। সেটা বন্ধ হয়ে গিয়েছিল অনন্তের 47 বছর বয়সে। সেই বয়সে আর চাকরি পাননি তিনি। তখন থেকে টিউশন পড়াতে শুরু করেন, কিন্তু সংসারে টানাটানি লেগেই থাকতো। সেই কারণেই অর্ণব সংকল্প করেছিল সরকারি চাকরি পাওয়ার আপ্রাণ চেষ্টা করবে ও। ম্যাথমেটিক্সে অনার্স নিয়ে বিএসসি পাশ করার পরই সুযোগটা মিলেছিল। কিন্তু বাড়ির একমাত্র উপার্জনক্ষম মানুষটা উল্লেখযোগ্য বেতন না পেলে সংসারে সচ্ছলতা থাকে না কখনোই। তাই সংসার চালিয়ে মা বাবাকে নিয়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা কার্যকর হয়নি অর্ণবের। সেটা স্বপ্ন হয়েই রয়ে গেছে মনের মধ্যে। 12 বছর ধরে লটারির টিকিট কেটেও কখনো লাগলো না একটা বড় প্রাইজ। কতবার ভেবেছে অর্ণব এই লটারির টিকিটের চক্কর থেকে বেরিয়ে আসবে এবার, কিন্তু পারেনি। প্রতিবারই মনে হয়েছে একই কথা, এবার যদি লেগে যায়। অনেক দিন ধরেই ও বোঝে যে এটা পুরোপুরি নেশায় দাঁড়িয়ে গেছে ওর, তবু বেরিয়ে আসতে পারেনি এটা থেকে। বিয়ের 1 বছর পর যখন অরণ্য পেটে এলো, তখন একদিন লটারির টিকিট কাটার প্রসঙ্গ নিয়ে অনেকক্ষণ কথা বলেছিল সুদীপা ওর সঙ্গে। অনেক বুঝিয়েছিল অর্ণবকে। সেদিন অর্ণব বলেছিল আর 1 বছর সময়, এই ব্যাপারটা কনসিডার করো। আমাদের ছেলে বা মেয়ে যেই আসুক সে জন্মানোর পর ছেড়ে দেবো এসব। এখন অরণ্যের 8 বছর বয়স হয়ে গেছে, তবুও টিকিট কাটা বন্ধ করতে পারেনি অর্ণব। সুদীপাও সেই একদিনের পর আর কখনো আপত্তি জানায়নি এই নিয়ে, কিন্তু আজও নিজের থেকেই পেরেছে এর থেকে বেরিয়ে আসতে। ওর এই সিদ্ধান্তের কথা জানলে নিশ্চয়ই খুশি হবে দীপা। অফিস থেকে ফিরে রীতিমতো হাঁকাহাঁকি শুরু করে দিয়েছে অর্ণব। মা, বাবা, দীপা, তোমরা এখানে এসো একবার, একটা বিশেষ কথা জানানোর আছে তোমাকে। 2-3 বার ডাকার পরও 3 জনের মধ্যে একজনেরও দেখা মিলল না। গাড়ি নিয়ে খেলতে খেলতে ছুটে এলো অরণ্য। কি হয়েছে গো বাবা? কোলের কাছে ছেলেকে টেনে নিল অর্ণব। বলল, হয়েছে তো নিশ্চয়ই কিছু, কিন্তু যাদের বলা দরকার তারা তো কেউ এলো না। কি করছে রে ওরি তোর মা, দাদু, ঠাম্মা? অরণ্য বলল, তা তো জানি না, তবে দেখলাম ঠাম্মা আলমারি খুলে দাঁড়িয়ে আছে, দাদু আর মা কথা বলছে। অনেক উৎসাহ নিয়ে ডাকাডাকি করছিল অর্ণব, কিন্তু বাড়ির সকলের আচরণ দেখে সব উৎসাহ যেন ফুৎকারে নিভে গেল। 5 মিনিট আগে ডেকেছে অর্ণব, অথচ এখনও কারো পাত্তা নেই। নিজেরা এখনও গল্প করতেই ব্যস্ত। কি আর হবে, যার যেমন ভাগ্য, যখন আসে আসুক। মিনিট খানেকের মধ্যেই চায়ের কাপগুলো থালায় সাজিয়ে ঘরে ঢুকলো সুদীপা। পিছু পিছু এলো অনন্ত, রমলা। রমলা বললেন, বল বাবা, এবার ডাকছিলি কেন? অর্ণব বলল, জানো মা, আজকে একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেললাম হঠাৎ করেই। প্রদীপের দোকানে গিয়ে জানিয়ে এলাম, আর একখানা লটারির টিকিটও কাটবো না জীবনে আমি। রমলা অনন্ত দুজনে প্রায় একসঙ্গেই বললেন, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিস, আমরা খুব খুশি হয়েছি। কিন্তু যাকে বেশি খুশি করতে চাইল অর্ণব, তার মধ্যে কোনো তাপ উত্তাপ নেই। সে ঘরে ঢুকে থেকে জানালার দিকে তাকিয়ে উঁকি ঝুঁকি মারছে। বিরক্ত গলায় বলল অর্ণব, কাকে দেখছো ওভাবে? কেউ আসবে নাকি? জানালার ধার থেকে সরে এসে সামান্য হাসল সুদীপা। হ্যাঁ, প্রদীপদার জন্য অপেক্ষা করছিলাম। বাবা ওকে মিষ্টি কিনে আনতে বলল, আর আমি বললাম গরম সিঙাড়া আনতে।
ওই তো এসে গেছে। রমলা বললেন, দরজা খুলেই রেখে এসেছি আমি। প্রদীপ ঢুকলো রীতিমতো হৈ হৈ করতে করতে। গরম সিঙাড়ার ঠোঙা মিষ্টির প্যাকেট সুদীপার হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নাও তোমার অর্ডারের সিঙাড়া আর কাকুর অর্ডারের মিষ্টি। অর্ণব বলল, ব্যাপারটা কী রে প্রদীপ? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে তুমি দোকান থেকে বেরোনোর পরেই আমি ফোন করে কাকুকে সুখবরটা জানিয়েছিলাম, তারপরেই আনন্দে এইসবের অর্ডার দিল ওরা। তবে আর একটা খবর তোমাকে জানাবো আমি। সুদীপা আপত্তি জানালো, এখন নয় প্রদীপদা, চাটা এবার জুড়িয়ে যাবে। আগে চা সিঙাড়া খাও, তারপরে বলবে তোমার যা বলার। প্রদীপ মুখ টিপে হেসে সিঙাড়ায় কামড় বসালো। চায়ের কাপ নামিয়ে রেখে বলতে শুরু করলো প্রদীপ, 8 বছর আগে একদিন দুপুরে আমি দোকান বন্ধ করার আগের মুহূর্তে কাকিমাকে সঙ্গে নিয়ে দোকানে এসে হাজির হলো দীপা। কাকিমার মুখে সেদিন শুনলাম দীপা গর্ভবতী। দীপা আমার কাছে জানতে চাইল, তুমি কিভাবে টিকিট কাটো? আমি সত্যি কথাটাই জানালাম। তুমি কখনো নিজের টিকিট পছন্দও করো না, আমি দিই আর তুমি বইগুলো ব্যাগে ভরে নিয়ে চলে যাও। শুনে ও এক অদ্ভুত কাণ্ড করল। আমার হাত দুটো ধরে এক সাংঘাতিক অনুরোধ করে বসল। বলল, আমি তোমার বোনের মতো, আমার একটা অনুরোধ তোমাকে রাখতেই হবে। সকলে তো ওর মতো বই কেনে না, বেশিরভাগ মানুষই 1টা থেকে 5টা টিকিট কেনে। অর্ণব যখন টিকিট কাটবে তখন তুমি ওকে বিক্রি না হওয়া পুরনো বইগুলোর উপর একটা করে নতুন টিকিট আঠা দিয়ে আটকে দেবে। আমার দৃঢ় বিশ্বাস ও কখনো ওটা দেখবে না, কারণ ও এখন টিকিট কেনে নেশাগ্রস্তের মতো। এইটুকু উপকার তোমাকে এই বোনটার ভবিষ্যতের কথা ভেবে করতেই হবে দাদা। বললাম, আমিও চাই এইভাবে পয়সাগুলো ও নষ্ট না করুক, কিন্তু যদি কোনো দিন ব্যাপারটা ধরে ফেলে তখন আমার কি অবস্থা হবে বুঝতে পারছ? কাকিমা বললেন, বুঝে ফেললে ওকে সামলানোর দায়িত্ব আমার। এরপর আর কোনো দিন নতুন টিকিট দিইনি তোমাকে। 3-4 বার দেখার পর আমার সাহস বেড়ে গেল। তারপর থেকে পুরোটাই পুরনো বই দিতাম তোমাকে। কাকু বাজার থেকে ফেরার সময় তোমার দেওয়া টাকাটা ফেরত নিয়ে যেত। রমলা বলল, এই করে শুধু সেই টাকা থেকে 8 বছরে 1,80,000 টাকা আমার নামে পোস্ট অফিসে জমিয়েছে দীপা। তোর টাকা তোকে দিয়ে আমি দায়মুক্ত হব। সব ঘটনা শুনে অবাক না হয়ে পারছে না অর্ণব। এত বুদ্ধি ধরে ওই উচ্চ মাধ্যমিক পাশ মেয়ে? ওর অঙ্কে অনার্স নিয়ে ফার্স্ট ক্লাস পাওয়া বিদ্যেকে এইভাবে হারিয়ে দিল মেয়েটা। তবু এই পরাজয়ে ভীষণ খুশি আজ অর্ণব। বলল, তার মানে টিকিট না কেটেও 10 বছরে আমি ইচ্ছে করলে 2 লাখ টাকা জমাতে পারতাম অনায়াসে। অনন্ত বলল, হ্যাঁ বাবা, আমরা সারা জীবন ঠিক হিসেব না করে ভুলভাল হিসেবটাই বেশি করি। অর্ণব বলল, এই টাকা থেকে আমরা প্রথমে সবাই মিলে বেড়াতে যাব। ওটা আমার বহুদিনের স্বপ্ন। জায়গাটা ঠিক করবে মা। তবে এবার থেকে মাসে 2,000 টাকা করে আমি দীপার হাতে দেব জমানোর জন্য। রমলা বললেন, আর একটা সত্য কথা লুকিয়ে রেখেছিলাম তোর থেকে। অনেক দিন আগেই তোর পাশে দাঁড়িয়েছে দীপা, তবে তুই আপত্তি করবি বলে জানতে দেইনি তোকে। ওরির পড়াশোনার যাতে অসুবিধা না হয় সেই কথা মাথায় রেখে শুধু সেলাই করে 5 বছরে 1,60,000 টাকা জমিয়েছে ও। সেটা তোর বাবার সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট খুলে। অর্ণবের মুখটা যেন হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। রমলার মুখের দিকে তাকিয়ে বলল, এটা কেন তুমি অ্যালাউ করলে মা? প্রথমে তোর বাবা আর আমি দুজনেই আপত্তি জানিয়েছিলাম, কিন্তু দীপার যুক্তির কাছে হেরে গেছি। ভেবে দেখেছি ঠিকই বলেছে দীপা, দুনিয়ার কোনো কাজই ছোট নয়। সৎ উপায়ে উপার্জন করার মধ্যে কোনো লজ্জা, কোনো অপমান তো থাকতে পারে না। তবে ও কথা দিয়েছে, ওর শরীর যতদিন দিতে পারবে ততদিনই করবে, কষ্ট হলেই বন্ধ করে দেবে। এখন রাত্রি 11টা। অরণ্য কিছুক্ষণ আগেই ঠাকুরমার কাছে ঘুমিয়ে পড়েছে। বিছানায় শুয়ে দীপার অপেক্ষায় পল গুনছিল অর্ণব। দীপা পাশে বসতেই ওর হাতে হাত রাখল। দীপার উপর আর কোনো অভিমান নেই ওর। মনের মধ্যে যে সামান্য মেঘ জমেছিল সেটা কেটে গেছে অনেক আগেই। ভেবে দেখেছে ও, সত্যি সেলাই করে উপার্জন করে কোনো অন্যায় তো করেনি দীপা, বরং নিজের মতো করে জীবনের কথা ভেবেছে ও। নিজের মতো করেই কিছু করে দেখিয়েছে। 10 বছর পর স্ত্রীকে আজ নতুন চোখে দেখছে অর্ণব। সেই অপরিণত বুদ্ধির দুষ্টু মিষ্টি মেয়েটা
ওর অজান্তে কখন হয়ে উঠেছে একজন পরিণত বুদ্ধির পূর্ণ নারী। সম্ভ্রম ভরা দৃষ্টিতে ওর দিকে তাকালো অর্ণব। আবেগ জড়ানো গলায় বলল, তোমাকে আমি খুব ভালোবাসি দীপা। সারা জীবন আমার পাশে থেকে এইভাবেই আমার ভুলগুলোকে শুধরে দিও তুমি। আজ একটা কথা বারবার মনে হচ্ছে, তোমার পাশে দাঁড়ানোর যোগ্য আমি নই। সত্যি তুমি অনন্যা, তুলনাহীনা। তুমিই আমার পথের দিশা। তোমার চোখেই নতুন করে দেখলাম এই জগৎটাকে। কোনো কথা না বলে দুহাত দিয়ে অর্ণবকে জড়িয়ে ধরল সুদীপা। অর্ণবের পিপাসু ঠোঁটে এঁকে দিল একটা ছোট্ট চুম্বন। দ্বিগুণ আবেগে প্রিয়তমাকে জড়িয়ে ধরল অর্ণব। ভালো লাগার স্রোতে ভেসে যেতে লাগলো দুটি হৃদয়। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।